স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। সরকার পতনের পর নেপাল জুড়ে এখন চলছে সহিংসতা, জায়গায় জায়গায় চলছে হামলা, ভাঙচুর আর লুটপাট। এমনকি কাঠমান্ডুর যে হোটেলে অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল, তাদের পাশের ভবনেও ঘটেছে অগ্নিসংযোগের ঘটনা। ফ্লাইট বন্ধ হওয়ায় বাফুফের সভাপতি কাজ করছেন স্পেশাল ফ্লাইটে ফুটবলারদের দেশে ফেরানোর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ দলের টিম ম্যানেজার আমির খান। যারা এই প্রোটেস্টকারী যারা ছিলেন তারা এখানে এসে হামলা করেছিল, এটা যেহেতু আমাদের হোটেলের কাছাকাছি, তো সেই সুবাদে আমাদের হোটেলের পাশ থেকেই এই যে আওয়াজ বা গুঞ্জন সেগুলা গিয়েছে, হয়তো সেটাই কোনো নিউজ অন্যভাবে প্রচার হয়েছে। আর আমরা যেটা ফেস করছি যে আমরা আগে ভাগে যেতে চেয়েছিলাম, সেই জিনিসটা আজকে আমরা যেতে পারিনি। কারণ যেতে পারিনি বিদায় যে এখানে কারফিউ ছিল, প্লাস হলো যে ফ্লাইটের জন্য যে যাব, এয়ারপোর্টটা ছিল শাটডাউন করা। প্রেসিডেন্ট তো ওভারঅল সবকিছু তার নখদর্পণে, আগামীকালকে যে ফ্লাইট ছিল সেটা কিন্তু উনি কিন্তু ওনার এতেই আমাদেরকে আগিয়ে নিয়ে এসছেন, বলছিলেন যে আজকে করলে আজকে চলে যাবে। স্পেশাল ফ্লাইট ব্যবস্থা করে নিয়ে যাওয়া যায় কিনা সেটা নিয়ে কিন্তু এখন চেষ্টা চলতেছে। তো ওভারঅল দেখা যাক কি হয়। নেপালে অস্থিরতায় হোটেল বন্দি বাংলাদেশ ফুটবল দল এবং এই মুহূর্তে নেপালে আছেন সহকর্মী হাসান সজীব। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সজীব, আমরা একটু আগে টিম ম্যানেজারের কথা তো আসলে শুনলাম, এখনকার পরিস্থিতি কি এবং কবে নাগাদ বাংলাদেশ দল আসলে দেশে ফিরতে পারে, এরকম কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? তাদের প্রত্যেকটা সেকেন্ড যেন ঘন্টায় পরিণত হচ্ছে, কারণ নেপালের মতো একটা জায়গায় এমন ধরনের ঘটনা ঘটে যাবে সেটা কিন্তু আমরা কেউ আঁচই করতে পারিনি। জাস্ট মাত্র আমি যদি বলি 2 দিনে নয়, এর মধ্যেই সরকার পতন হয়েছে এবং যেটার উত্তাপ ছড়িয়ে গেছে সবখানে। আমি ঠিক এই মুহূর্তে যে জায়গাটা অবস্থান করছি থামেল, এখানে পর্যটকরা আসেন, কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি মনে হচ্ছে ভূতের নগরী। মানুষের উপস্থিতি নাই, খাবার দাবার নাই, কি একটা অবস্থা। ঠিক একইভাবে বাংলাদেশ দল নিরাপদ ভাবে হোটেলে থাকলেও তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি তারা প্রতিনিয়ত পরিবারের সঙ্গে কথা বলছিলেন এবং আমাদেরকে জিজ্ঞেস করছিলেন যে আসলে আমরা কি যেতে পারবো কিনা। আপনাদের একটু জানিয়ে রাখছি, আগামীকাল সকাল 9টায় একটা বিশেষ ফ্লাইটে বাংলাদেশের কাঠমান্ডু থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে নেপালে যে বিমানবন্দর রয়েছে ত্রিভুবন, সেখানে যারা ইমিগ্রেশনের কাজ করবেন বা বিমানের কর্তৃপক্ষ, তারা কিন্তু অনেকেই নেই। অনেকেই পালিয়ে গেছেন, অনেকে আশ্রয় নিয়েছেন ভিন্ন জায়গায় নিজের নিরাপত্তার কথা ভেবে। যার কারণে ফ্লাইট কর্তৃপক্ষ রেডি থাকলেও যে ইমিগ্রেশনের ব্যাপারটা সেটা না থাকায় কিন্তু বাংলাদেশ দল যেতে পারছে না। তবে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে যতদূর আমরা জানতে পেরেছি, এখানে হাই কমিশনের সঙ্গে এবং কান্ট্রি ম্যানেজার তারা বলছেন যত দ্রুত পারা যায়, যেভাবে আসলে বাফুফে তৎপর রয়েছে, যেভাবে কাজ করছে, তাতে আমরা আশা করতে পারি কালকে সকালে না হলেও রাতের মধ্যে বাংলাদেশ দল, যাদের প্রায় 36 জনের সবকিছু মিলিয়ে স্টাফ সহ রয়েছে, তারা আগামী যে চলে যেতে পারবেন। তবে দর্শকদের জানিয়ে রাখছি যে হোটেলটাতে বাংলাদেশ অবস্থান করছে সেখানে কিন্তু নেপাল দল অবস্থান করছে এবং সেই জায়গাটা বেশ নিরাপদ। যদিও ঠিক হোটেলের পাশে যেই সরকার ছিল তার একজন এমপি সংসদ সদস্য, তার বাড়িতে আগুন দেওয়া হয়, যেটার ভিডিও আসলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, কিন্তু সেটা জাস্ট সাময়িক সময়ের জন্য। ওই সময়ের মধ্যে কিন্তু আগুন নিভিয়ে ফেলা হয় এবং এই মুহূর্তে হোটেলের যে অবস্থা বা যদি প্লেয়ারদের অবস্থা বলি শান্তিপূর্ণ। তবে নেপালে বিভিন্ন জায়গায় লুটপাট হচ্ছে, কোথাও আগুন ধরানো হচ্ছে এবং কোথাও আমরা দেখতে পাচ্ছি একটু পর পর স্লোগান দেওয়া হচ্ছে, যেগুলো শুনলে হয়তো বা প্লেয়াররা আতঙ্কিত হবে। বাংলাদেশ দল আজকে ঠিক বিমানবন্দরে যেতে চাইছিল একটা টহল নিয়ে, অর্থাৎ বাংলাদেশ দল যতদিন নেপালে আছে প্র্যাকটিস করেছে, তাদের কিন্তু কোন রকম সিকিউরিটি ফোর্স তাদের পাহারা দেয়নি, শুধুমাত্র ম্যাচ ডে ছাড়া। বাংলাদেশ দলের চাওয়া ছিল যে বিকেল 3টায় ফ্লাইট, তারা হোটেল থেকে 1টায় বের হবে, তারা সেনাবাহিনী অথবা পুলিশের সাপোর্ট চেয়েছিল, কিন্তু আনসা বলেছে পুলিশ অথবা সেনাবাহিনী দিয়ে যদি আপনাদেরকে পাঠাই সেক্ষেত্রে আন্দোলনকারীরা আরো বেশি উগ্র হয়ে উঠতে পারে। তারা মনে করতে পারে যে এখানে সরকারের কোনো লোককে পাহারা দিয়ে অন্যত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে বিমানবন্দরে, যার কারণে তারা সেটা করেনি এবং শেষ পর্যন্ত বাফুফে প্লেয়ারদের নিয়ে কিন্তু বের হয়নি। কারণ এখানে এই মুহূর্তে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্লেয়ারদের নিরাপত্তা। নেপালে যদি 4 থেকে 5 দিনও বাংলাদেশ থাকে, বাফুফে চাইবে যে তাদের সিকিউরিটিটা যাতে ঠিকঠাক থাকে।
তো এই ছিল মোটামুটি ফাহিম নেপালের কাঠমান্ডু থেকে সর্বশেষ অবস্থা। সজীব, আমরা আপনাকে আশা অসংখ্য করছি- ধন্যবাদ। স্পষ্ট বুঝতে পারলাম ওখানকার পরিস্থিতি আসলে কি, এবং এটা আসলে বাংলাদেশ দলের জন্য একটা চিন্তার বিষয় বই কি। শেষে এসে জ্বলে উঠল বাংলাদেশ। এফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই পর্বের ইতি টানলো সিঙ্গাপুরকে 4-1 গোলে হারিয়ে। এই জয়ে আনন্দ যেমন ছড়িয়েছে তেমন বেড়েছে আফসোস। ফাহমিদুল মোরসালিনরা কি অসময়ে জেগে উঠলেন? অবশ্য ম্যাচ শেষে বিষয়টাকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন দলের ক্যাপ্টেন ও কোচ। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। ফাহমিদুল ইসলাম, আরে ও তো শর্ট টেম্পার্ড, পারফরমেন্সের তুলনায় বড্ড ওভাররেটেড। আলামিন বাংলাদেশের নাম্বার 10, তাকে তো মাঠেই খুঁজে পাওয়া যায় না। মোরসালিন নিস্তেজ হয়ে পড়া এক নক্ষত্র, আর পুরনোদের ভিড়ে মহসিন সে তো ঠুনকো। বলুন তো, ছবিগুলোর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা কথাগুলোর কোনো মিল কি আছে? না, একদম নেই। অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে জয় প্রমাণ করে কতটা বারুদ ভরা আছে এদের ভেতর। অনেকটা হারাবার কিছু নেই এই মন্ত্রে ভিয়েতনামে মাঠে নেমেছিল বাংলাদেশ। সিঙ্গাপুরের সিনিয়র দলের বিপক্ষে 3 মাস আগেই হামজারা হেরেছে, তার শোধ যে তুলতে হবে। কিন্তু গোটা ফার্স্ট হাফে দুই দলের খেলাই ছিল অগোছালো, গোলশূন্য সমতায় কাটে প্রথমার্ধ। সেকেন্ড হাফে মাঠে নেমে একাই ম্যাচের চেহারা পাল্টে দেন ফাহমিদুল ইসলাম। 48 মিনিটে বাম প্রান্ত দিয়ে বল নিয়ে উঠে দারুণ এক শট নেন, কিন্তু সেটা সোজা জমা পড়ে সিঙ্গাপুর কিপারের গ্লাভসে। অবশেষে 70 মিনিটে ভাঙেন ডেডলক। ডি বক্সের বাইরে থেকে তার নেয়া শটের কোনো অ্যান্সারই ছিল না আইজিল ইয়াজিদের কাছে। 2 মিনিট বাদে ব্যবধান দ্বিগুণ করেন আলামিন। ডান প্রান্ত দিয়ে ডি বক্সে ঢুকে বিট করেন সিঙ্গাপুর কিপারকে। 80 মিনিটে দৃশ্যপটে আসেন মহসিন আহমেদ। বলা চলে গোলকিপারের সাথে 1-1 পজিশন থেকে আদায় করে নেন বাংলাদেশের থার্ড গোল। এখানেই শেষ না, বাংলাদেশের ক্যাপ্টেনের কাজ যে তখনও বাকি। 82 মিনিটে সেই পার্টিতে যোগ দেন মোরসালিন। সিঙ্গাপুরের ডিফেন্স লাইন ভেঙে করেন দারুণ এক গোল। 4 গোলে পিছিয়ে থাকা সিঙ্গাপুরের জন্য সান্ত্বনা ছিল ইনজুরি টাইমে নাদিম রাহিমের স্কোর। 4-1 গোলের জয়ের পর মোরসালিন জানিয়েছেন এই জয়ের জন্য কতটা তৃষ্ণার্ত ছিল বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আমি একটা স্কোর করেছি এবং আমার 3টা অ্যাসিস্ট, বাট আমি বলতে চাই অল ক্রেডিট গোজ টু মাই অল দ্য টিম মেম্বার্স। আসলে এটা একা পসিবল না, আমার টিম মেম্বার্স সাথে ছিল, সবার আসলে এফোর্ট ছিল। ট্রাস্ট মি, আমরা 2টা ম্যাচ হারছি, আমাদের মানে ভিতরে অনেক পেইন ছিল, তো আমরা পেইনটা অ্যাটলিস্ট রিলিজ করতে পারছি, এজন্য আলহামদুলিল্লাহ। এদিকে টানা 2 ম্যাচ হারের পর স্ট্র্যাটেজি নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন সহকারী কোচ হাসান আল মামুন। সিঙ্গাপুরের বিপক্ষে জয়ে তাই তিনিও হাঁপ ছেড়ে বেঁচেছেন। এই টুর্নামেন্ট আমাদের জন্য প্রোগ্রেশন ছিল, ক্রমশ দলটা নিজেদেরকে গুছিয়ে নিয়েছি আমরা, এটা স্পষ্ট যে ভিয়েতনাম স্ট্রং সাইড ছিল, দেন ইয়েমেনের সাথে আমাদের জিতাটা প্রাপ্য ছিল, বাট আমরা আনফর্চুনেটলি আমরা জিততে পারিনি। বাট আজকের ম্যাচে দেখা গিয়েছে যে অ্যান্ড পুরো ম্যাচে যেটা আমরা সাফার করেছিলাম যে সাবস্টিটিউট ইম্প্যাক্ট রাখতে পারিনি, বাট আজকে সেটা হয়েছে। পার্থ বণিক, 71। ইতিহাস তৈরি হয় ভাঙার জন্য। লিটন বলছেন এবার ফাইনালে গেলে হোঁচট খেতে চান না, শিরোপা জিতে ইতিহাস গড়ে সবাইকে উন্মাদনায় ভাসাতে চান। মঙ্গলবার দুবাইতে ক্যাপ্টেন্স মিটে আত্মবিশ্বাসের কথা বলেছেন বাংলার দলপতি। ট্রফির সঙ্গে কেমন পোজ দিল এশিয়া কাপের অধিনায়করা, সেটাই দুবাই থেকে জানাচ্ছেন সাইফুল রূপক। দৃষ্টিনন্দন মন কাড়া ওই সোনালী ট্রফির জন্যই সবার লড়াইটা চলবে। টাইগাররা কি এই ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবে? ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা 3 দেশই এশিয়া কাপের সাবেক চ্যাম্পিয়ন। এবার বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তানও হট ফেভারিট। টুর্নামেন্ট শুরুর দিন অর্থাৎ 9 সেপ্টেম্বর সন্ধ্যায় আবুধাবিতে উদ্বোধনী ম্যাচ, দুপুরবেলা দুবাই স্টেডিয়ামে ট্রফির সঙ্গে ফটো সেশন 8 ক্যাপ্টেনের। বাংলাদেশ ক্যাপ্টেন লিটন কুমার দাসকে অনেক কনফিডেন্ট দেখা গেছে, কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যেভাবে টি-20 ক্রিকেট খেলছে, যেভাবে একের পর এক দেশে বিদেশে সিরিজ জিতছে, এই এশিয়া কাপে হট ফেভারিট হয়েই কিন্তু বাংলাদেশ এসেছে। ট্রফির সঙ্গে ফটো সেশন শেষে ক্যাপ্টেনরা এসেছে প্রেস কনফারেন্সে। সেই প্রেস ভিডিও বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস বলেছেন যে আশা দেখা যায়, কারণ তারা একটা ভালো শেপে আছে।
মাঠের ফটো সেশন এবং প্রেস মিটে যে ক্যাপ্টেনরা দাঁড়িয়েছে কিংবা বসেছে সেই জায়গাটায় বাংলাদেশকে কি একটু নেগলেক্ট করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল? আমরা দেখেছি যে ফটো সেশনের সময় লিটন কুমার দাসকে একেবারে সাইডে রাখা হয়েছে, প্রেস মিটেও লিটন কুমার দাস কিন্তু একদম সাইডে ছিলেন, অর্থাৎ মধ্যমণি ছিলেন ভারতীয় ক্যাপ্টেন সূর্য কুমার যাদব, পাকিস্তানের ক্যাপ্টেন, তারপর আফগানিস্তান ক্যাপ্টেন রাশিদ খান এবং শ্রীলঙ্কার ক্যাপ্টেন। অর্থাৎ এসিসি কি ধরে নিয়েছে যে পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ভারত এরাই টপ ফেভারিট, এরাই আসলে মূল দল। কিন্তু এই শ্রীলঙ্কাকে কিন্তু বাংলাদেশ কদিন আগে তাদের মাঠে সিরিজ হারিয়ে এসেছে। এসিসি যেমন ছকে আঁকুক, এসিসি যেমন আচরণই করুক, বাংলাদেশের ক্রিকেটাররা নিশ্চয় চাইবে 22 গজে অর্থাৎ আবুধাবিতে গ্রুপ স্টেজে 3 ম্যাচ হংকং, শ্রীলঙ্কা, আফগানিস্তানকে দেখিয়ে দিয়ে এই মরুর বুকের যে দুবাই শহর সেখানে এসে টপ 4-এর ম্যাচটাও রাঙাতে নিশ্চয়ই সবাইকে একটা বার্তা দিতে চাইবে। যেমন আচরণ বাংলাদেশের সঙ্গে করা হচ্ছে বা তারা চিন্তা করে যেভাবে, সেই চিন্তাটা যেন আসলে পাল্টে দেওয়া যায়, একটা পজিটিভ ভাইব যেন নিয়ে আসা যায় ব্যাট বলের পারফরমেন্স দেখিয়ে। অর্থাৎ এশিয়া কাপে বাংলাদেশ যদি দুর্দান্ত পারফরমেন্স করে, সামনের বছরে যে T20 ওয়ার্ল্ড কাপ ভারতে এবং শ্রীলঙ্কাতে, সেই বিশ্বকাপেও সবাই আসলে বাংলাদেশে গুনতে বাধ্য হবে, কারণ যদি এশিয়া কাপে দাপট দেখাতে পারে। ট্রফি উন্মোচন, ট্রফির সাথে ক্যাপ্টেনদের ফটো সেশন, এরপর প্রেস মিট, সব জায়গাতেই মনে হয়েছে যে এসিসি বাংলাদেশকে একটু সাইডে রাখছে। এখন সাইড থেকে লিটন কুমার দাস এবং তার দল কি ফ্রন্ট লাইনে আসতে পারবে, অর্থাৎ টপ 4-এ গিয়ে তারপর ফাইনালে খেলে তারপর ট্রফি জিতে, এই দুবাই স্টেডিয়াম থেকে ট্রফি জিতে দেশে ফিরতে পারবে? সেইটাই হবে সবচেয়ে বড় জবাব। অর্থাৎ ব্যাট বলের পারফরমেন্স, ট্রফি নিয়ে উন্মাদনা এবং নাচানাচি করেই আসলে সবাইকে একটা বার্তা দিতে পারবে টিম বাংলাদেশ, সে অপেক্ষায় সবাই। সাইফুল রূপক, 71, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত। মুস্তাফিজকে আইডল মানা কুমিল্লার পেসার আবু ধাবির নেটে চমক দেখালেন ইউনুস মিয়ার কাটার আর স্লোয়ারে কাবু। বাংলার ব্যাটাররা বলছেন নিকোলাস পুরান, কায়রন পোলার্ডরাই নাকি তার কাছে পায় না পাত্তা। মরুর বুকে তার বোলিংয়ে ধার বাড়ছে, যদিও বাংলা ভাষাটাই ভুলে যাচ্ছেন ইউনুস। আবু ধাবি থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। কখনো বোল্ড, কখনো ক্যাচ আউট, বাংলার পাওয়ার হিটার ফিনিশার জাকের নাজেহাল। তাওহিদ হৃদয়ও এই নেট বোলারের ভ্যারিয়েশনের সামনে ছিলেন আনকমফোর্টেবল। আবুধাবিতে টাইগারদের প্র্যাকটিস নেটে বাহাতি পেসার, নাম তার ইউনুস। একদম মুস্তাফিজের মতোই শরীরী ভাষা, ওর কাটার স্লোয়ার দেখে চোখ কপালে অনেকের। হঠাৎই জুতা ছিঁড়ে যাওয়ায় নেট ছাড়তে হয়েছে। অবাক করার বিষয়, ইউনুস প্রবাসী বাঙালি, কুমিল্লার ছেলেটাই আবুধাবিতে স্পটলাইটে। ভালো ভালো ব্যাটসম্যানদের আমি পরাস্ত করেছি, কারণ আমার বলে অনেক ভেরিফিকেশন। আমি এমনি তো मुस्तफिजुर रहमान सर को ये फॉलो करें, अनेक उनका जो काटर होता है ना, ये सब मैं फॉलो करता हूँ। इसके बाद मैं हिंदी से करता हूँ ना बात। जी, জন্ম কোথায়? আমার জন্ম কুমিল্লা। মুস্তাফিজের মতোই আপনি একের পর এক কাটার দিচ্ছেন, মুস্তাফিজ কি কোনো টিপস দিয়েছে বা সেই সুযোগ কি পেয়েছেন বা সুযোগটা নেবেন কিনা? অবশ্যই আজকে নেওয়ার চেষ্টা করব। এমনিতেও আমি ইউটিউবে অনেকবার দেখি ওনার ভিডিও, অনেকবার রিসার্চ করি, দেখে ও কীভাবে গ্রিপ করে, কীভাবে ওটাকে রিলিজ করে বলটাকে, আমি সব কিছু এভাবে ফলো করি। আর যখন এই যে ব্যাটারদের, ইন্টারন্যাশনাল ব্যাটারদের বোল্ড করলেন বা পরাস্ত করলেন, এইটা কতটুকু অনুভূতি দেয় এবং আপনার সামনের দিনগুলোতে কতটুকু কনফিডেন্স দিবে এটা? এটা আসলে আমি এখানে অনেক দিন যাবৎ নেট বোলিং করি, অনেক ন্যাশনাল প্লেয়ার, নিকোলাস পুরান, সব বড় বড় স্টাররা এখানে আসে, এদের সাথে এদেরকেও আমি এভাবে বল বিট করাই, যার কারণে আমার কনফিডেন্স হয়ে গেছে। যত বড় প্লেয়ার আসুক আমি এই জায়গায় বিট করা सकता हूं। ঘন্টা চারেকের প্র্যাকটিস সেশনে যোগ দিলেই মেলে 200 দিরহাম সম্মানী। বাংলার টপ মিডল সব ব্যাটারের বিপক্ষেই নিজের ভেলকি দেখিয়েছেন। কে মুগ্ধ করলো ইউনুসকে? দ্বিতীয় দাস আমার 2টা স্পোর্টে ভালো বলছিল, বাউন্সার 2টা মাইরা দিছে, আমার অনেক ভালো লাগছে এই 2টা শট। আবুধাবিতে এসে ক্রিকেট কোচ বনে গেছেন, ছোট বাচ্চা কিংবা উঠতিদের বোলিং শেখান। সুযোগ পেলেই বিভিন্ন দলের নেটে বল করে আলো কারেন। বছর 2 হলো দেশ ছেড়েছেন, অথচ এই অল্প কদিনের মাঝেই ভুলে যাচ্ছেন বাংলা ভাষা। বাংলা পারি, আসলে আমি যে জায়গায় থাকি, আমি একটা এখানে একাডেমিতে কোচিং করাই। এই একাডেমিতে সব পাকিস্তানি, ইন্ডিয়ান। এখানে আসলে বাংলা আমি থাকিও এদের সাথে, মানে পাকিস্তানি বাংলাদেশিদের সাথে, যার কারণে আমি সবসময় এখানে শুধু উর্দু আর হিন্দি বলতে আমার বাংলাদেশিদের সাথে কথা একটু কম হয়, যার কারণে একটু সমস্যা হয় বাংলা। ইউনুসের ম্যাজিকে মুগ্ধ গোটা বাংলাদেশ দল। বাহাতি পেসারের স্বপ্ন সংযুক্ত আরব আমিরাতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা। সাইফুল রূপক, 71, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।
মেসিকে ছাড়া মাঠে নামছে আর্জেন্টিনা। দলের আস্থা কুটি রোমেরো খেলবেন না। ইকুয়েডরের বিপক্ষে একাধিক পরিবর্তন নিয়ে চমক দেখাবেন স্কালোনি। কনমেবল অঞ্চল থেকে বেশ আগেই আলবিসেলেস্তারা পেয়ে গেছে মূল আসরের টিকিট। সেই লড়াইয়ে নামার আগে নিজের শক্তি যাচাইয়ের সুযোগ পাচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় বুধবার ভোর 5টায় শুরু হবে ম্যাচ। বিস্তারিত আবু নাইমের রিপোর্টে। যখন আমি থাকবো না তখন কি করবি রে বোকা, গানের কথাগুলো অনেকটা রিলেট করা যায় আর্জেন্টিনার সাথেও। লিওনেল মেসিবিহীন এগিয়ে চলার সময়টা ঘনিয়ে এসেছে ওদের। এবার ইকুয়েডরের বিপক্ষেও সেটা অনুভব করতে পারছে আলবিসেলেস্তারা। গ্রুপের সেরা ফুটবলারকে ছাড়া ওরা কতটা শক্তিশালী তার প্রমাণ বোধ হয় আরও একবার দিতে হবে। বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা খেলেছে 17 ম্যাচ, 12 জয় 3 হার নিয়ে সবার উপরে আছে মেসির দল। আর 17 ম্যাচে মাত্র 7 জয় ইকুয়েডরের। আলবিসেলেস্তারা পেন পেপারে এগিয়ে থাকলেও মেসিকে ছাড়া এই ম্যাচ ফেলতে পারে ওদের কঠিন পরীক্ষায়। একাদশে বেশ কিছু পরিবর্তন করতে পারেন লিওনেল স্কালোনি। বাছাই পর্বের শেষ ম্যাচ বলে কথা, নিজেদের সামর্থ্য নিয়ে আরও একবার নাড়াচাড়া করতে পারেন কোচ। তবে হেড টু হেড ম্যাচে জয় এগিয়ে আর্জেন্টিনা, পাত্তাই পায়নি ইকুয়েডর। 41 ম্যাচে 25 জয় মেসিদের। ইকুয়েডর হারাতে পেরেছে মোটে 5 বার। 11 ড্র থাকলেও এই ম্যাচে ফেভারিট আর্জেন্টিনা। তবে সেসব ছাপিয়ে সবচেয়ে আলোচিত প্রশ্ন হলো মেসির জায়গায় কে খেলবেন। টার্গেটটা আসলে রিপ্লেস করা না, তার জায়গায় আর্জেন্টিনা যেন কোনো ঘাটতি রেখে মাঠে না নামে, সেটাই বড় চ্যালেঞ্জ। তাই মেসির পজিশনে অভিজ্ঞ কাউকেই খুঁজবেন কোচ, আর তার হাতের কাছেই আছেন লাউতারো মার্তিনেজ। মেসির অবর্তমানে তিনিই সামলাতে পারেন অ্যাটাকিং মিড। মাস্তানতুয়ানোর জায়গায় নিকো পাজকে নিয়ে সাজানো হতে পারে স্কালোনের একাদশ। ক্রিশ্চিয়ান রোমেরোও থাকবেন না এই ম্যাচে। ভেনেজুয়েলার বিপক্ষে হলুদ কার্ড দেখায় তার জায়গায় লিওনার্দো বার্লিদি খেলতে পারেন। একাধিক পরিবর্তন নিয়ে আর্জেন্টিনা নামবে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচ খেলতে। মেসিকে ছাড়া ওদের খেলার খুব একটা অভ্যাস নেই। গেম টাইম কম হলেও মাঠে নেমে নিজের হাজিরাটা অন্তত দিয়েছেন লিওনেল মেসি। ইকুয়েডরের বিপক্ষে সেই সুযোগ নেই, তাই পুরো দায়িত্ব কাঁধে নিতে হবে লাউতারো মার্তিনেজদের। দেখা যাক এই ম্যাচে জয়ের ধারা বজায় রাখতে পারে কিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আবু নাইম, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।